আচ্ছা, মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রে তুমি দেখলে কোনো একটা প্রশ্ন খুবই আনকমন পড়েছে বা খুব কঠিন পড়েছে, তাহলে তুমি কি করবে? বা কোনো প্রশ্ন একেবারে আনকমন পড়েছে, তাহলেই বা তুমি কি করবে? দেখো, আমরা যখন কোনো প্রশ্নপত্র বাড়িতে প্র্যাকটিস করি, কোনো এবিটিএ বলো, যে কোনো টেস্ট পেপার বলো, যখন আমরা প্র্যাকটিস করি, এক একটা প্রশ্ন কিন্তু অনেক পাতাতেই থাকে। এবার ওইগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে যায়। সেই প্রশ্নগুলোই যখন আমরা প্রশ্নপত্রে, অর্থাৎ মাধ্যমিকের ফাইনালের প্রশ্নপত্রে যখন দেখি, তখন আমাদের কিন্তু খুব সহজ বলে মনে হয়। কিন্তু ওই একই উত্তরের প্রশ্ন যখন ঘুরিয়ে দিতে লাগে, তখন কিন্তু আমাদের ওই প্রশ্নপত্র খুব কঠিন বলে মনে হয়। এটাই কিন্তু স্বাভাবিক। আজকের এই ভিডিওতে তোমাদের থাকছে, যদি কোনো ইতিহাসের প্রশ্ন আনকমন আসে বা যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে আসে, তাহলে সেই প্রশ্নটা কিভাবে অ্যাটেন্ড করবে এবং ভয় না খেয়ে কিভাবে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেও না। বেশ, চলো আজকের এই ট্রিক্স জেনে নেওয়া যাক। ধরো, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন তুমি পরীক্ষার হলে ঠিক সময় পৌঁছেছো। একেবারে ঠিক সময়ের মধ্যে তোমার কাছে প্রশ্নপত্র কিন্তু চলে এসেছে। প্রশ্নপত্র খোলার পর তুমি যে জিনিসটা দেখে চমকে গেছো, 8 নম্বরের একটা প্রশ্ন তোমার কমন পড়েনি, পুরো সাজেশন ফেল হয়ে গেছে। এই বছর এমন প্রশ্ন পড়েছে যে প্রশ্ন পেন ঠেকাবার যোগ্য, মানে একেবারে এত কঠিন প্রশ্ন যে তোমরা জীবনে দেখোনি, এরকম একটা প্রশ্ন বা এরকম 3টে প্রশ্ন 8 নম্বরের কিন্তু দিয়ে দিয়েছে। কি করবে? মানে পরীক্ষার হলে তখন কাঁদতে ইচ্ছা করবে যে প্রত্যেকটা এই একটা গোটা বছরের পরিশ্রম এই 3টে প্রশ্নের জন্য বৃথা যাবে না। দেখো, 3টে প্রশ্ন যখন দেখছো বা একটা প্রশ্ন, যে প্রশ্ন তোমার কাছে আনকমন বলে মনে হচ্ছে, সেই প্রশ্নটা তুমি একবার অন্তত কিংবা 2বার বা 3বার, তুমি যতবার পড়তে পারবে ভালোভাবে ঠান্ডা মাথায় সেই প্রশ্নটা আগে পড়ে ফেলো। প্রশ্নটাতে দেখো যে কি বলতে চেয়েছে, পরীক্ষক কি চাইছে, সেই প্রশ্নের মাধ্যমে কি উত্তর চাইছে। দেখো, সাপোজ ধরে নিচ্ছি এই বছরে মহাবিদ্রের চরিত্র আসার সম্ভাবনা প্রবল, কিন্তু মহাবিদ্রের চরিত্র না দিয়ে শুধুমাত্র মহাবিদ্রের প্রকৃতি দিয়েছে, তাহলে কি প্রশ্নটা তুমি ছেড়ে দেবে? না সেখানে কাঁদতে বসবে যে এখানে কমন এলো না, চরিত্র আসার কথা ছিল, প্রকৃতি দিয়ে দিয়েছে? তুমি সেটা অ্যাটেন্ড করতে পারবে। চরিত্র জানলেই প্রকৃতিটাও তোমার অটোমেটিক হয়ে থাকবে। এই ধরনের কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে? প্রত্যেকটা যে সাজেশনে 100% কমন চলে আসবে এটা ধরে কিন্তু পরীক্ষা দিতে যেও না। পরীক্ষায় কিন্তু বেশি করে ইতিহাসের প্রশ্নপত্র কোনো বছর খুব সোজা আসে, কোনো বছর এমন কঠিন দিয়ে দেয় ছাত্রছাত্রীদের মাথায় একেবারেই ঘুরে যায় এবং তারা ভাবতে লাগে যে আর কী করবো পরীক্ষা দিয়ে। ঠিক আছে? তো এই ভাবনাটা কিন্তু ছাড়তে হবে যে 100% কমন আমরা সাজেশনের ওপর নির্ভর করে পরীক্ষা দিতে যাব, এটা কিন্তু নয়। তোমাকে নিজেকে ভাবতে হবে যে একটা প্রশ্ন কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এবার দেখা গেল সেই প্রশ্ন বা সেই আনকমন প্রশ্নটা আমার আস্তে আস্তে মনে পড়ছে, কি উত্তর হবে, কোন রিলেটেড প্রশ্ন, কোন অধ্যায়ের প্রশ্ন, সেই সমস্ত আমার এখন মনে পড়ছে। এবার সেটা লেখার কীভাবে, মানে লেখার উপায় কীভাবে লিখবে? দেখো, প্রথমেই হচ্ছে ভূমিকা। তোমাদেরকে প্রথমে যখন আমি ভিডিও দিতাম, প্রথম থেকে যখন ভিডিও দেওয়া শুরু করেছি, তখন থেকে কিন্তু দেখবে পেছনের বোর্ডটাতে কিন্তু আমি ভূমিকা দিয়ে দিয়ে তোমাদের পয়েন্ট করে করে বোঝাতাম, যতটুকু পারতাম ততটুকু বোঝাবার চেষ্টা করতাম। তো এইরকমভাবে ভূমিকা দেওয়ার চেষ্টা করবে। এমনি তোমাদের কাছে যে সমস্ত সহায়িকা বইগুলো আছে, সেই সহায়িকা বইয়েও দেখবে বিভিন্ন প্রশ্নের কিন্তু প্রথমেই সূচনা বা ভূমিকা বলে পয়েন্ট আছে। এই ভূমিকা বা সূচনা কিন্তু তোমরা পয়েন্ট করবে এবং সেই ভূমিকায় যেটা সূচনা বা শুরু প্রশ্নের মধ্যে তুমি কি দিয়েছো, প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আছে ভূমিকাতে যেন সেইটুকু সংক্ষেপে লেখা থাকে। ঠিক আছে? ভূমিকাতে কোনো অবাঞ্ছিত কথা না, কোনো প্রশ্ন, যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্ন রিলেটেড তোমাকে কিন্তু তথ্য দিতে হবে। ঠিক আছে? প্রশ্নের বাইরে থেকে কিছু লিখে দিলে কিন্তু সেখানেই পরীক্ষক আর দেখবেন না। পুরোটাই তোমার নির্ভর করছে এই ভূমিকাটা কত তুমি ভালোভাবে সাজাতে পারো। এবার তার পরবর্তীতে ভূমিকার পর মেন যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলোতে কালো কালিতে লিখবে, আন্ডারলাইন করবে এবং উত্তর লিখবে। আর শেষে যেন মনে থাকে মূল্যায়ন। ঠিক আছে? যে
এই যে মহাবিদ্রোহ বা যে কোনো প্রশ্ন আসুক, কি কারণে হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন থেমে গিয়েছিল মাঝপথে, এই সমস্তটাই কিন্তু থাকবে তোমার এই মূল্যায়নে। ইতিহাসে সবসময় মনে রাখবে, ইতিহাসে ভূমিকা এবং মূল্যায়ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মাস্ট একটা জিনিস। এই দুটো কিন্তু লাগবেই লাগবে, বিশেষ করে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন। তাহলে কি আবার সমস্ত প্রশ্ন নতুনভাবে করতে হবে? যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল না বা যে প্রশ্নগুলো এখন অবধি করিনি সেই প্রশ্নগুলো আবার করতে হবে? না, একেবারেই না। এই কয়েকটা দিনের মধ্যে কোনো নতুন প্রশ্ন মানে করলে হবেই না। যা প্রশ্ন করেছো সেগুলোই অনেক যথেষ্ট, তার মধ্যে থেকেই অনেক প্রশ্ন পাবে, সেখান থেকেই ভালো রেজাল্ট হবে, সেখান থেকেই অনেক ভালো লিখতে পারবে। তাহলে যে প্রশ্নগুলো আনকমন আসবে বলছেন সেই প্রশ্নগুলো কি করব? আনকমন দেখো কি বললাম, যে আনকমন তোমার ওই প্রশ্ন থেকেই আসবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে। যেমন বললাম মহাবিদ্রের চরিত্র যদি না আসে তাহলে মহাবিদ্রের প্রকৃতি এলে উত্তর অনেকটাই অনেকাংশে একই রকম। তোমার চরিত্র মনে থাকলে প্রকৃতি অবশ্যই অটোমেটিকলি হওয়া দরকার বা হয়ে থাকা উচিত। তাহলে এইরকমভাবে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? আনকমন প্রশ্ন ভেবে তোমাদের ভয় খাওয়া লাভ নেই, এইরকমভাবে প্রশ্ন আসবে আর এরকমভাবে কিন্তু পরীক্ষকরা তোমাদের কাছে টেস্ট করবেন যে তুমি কতটা ভালো পড়েছো। আর সবসময় মনে রাখবে 8 নম্বর প্রশ্নে একটু বেশি লেখার চেষ্টা করো, মানে তথ্য, ঠিক আছে, আসল তথ্য যেটা চেয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবে। আর কোটেশন দেওয়ার চেষ্টা করবে, যে ভাষাগুলো বা যে শব্দগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করবে।